নমস্কার। জব কার্ডের জন্য যে আবেদনপত্রটা সেটা কিন্তু নতুন করে আবার জমা করতে হচ্ছে। কারণ জব কার্ড যেটা আগে ছিল সেটা হচ্ছে ১০০ দিনের কাজের জন্য যে প্রকল্পটা যেটা আমরা এমজি নারেগা বলে চিনে থাকি। তো ওই এমজি নারেগার ওয়েবসাইটে যদি আপনি দেখেন সেখানে দেখবেন ভিবিজি রামজির যে প্রকল্পটা রয়েছে সেটা কিন্তু আর ১০০ দিনের নেই। সেটা ১২৫ দিনের এমপ্লয়াবিলিটি গ্যারান্টি অ্যাক্ট। এই ভিডিওতে জব কার্ডের যে ফর্ম ফিল আপটা আপনি করবেন সেটা ডিটেলস দেখিয়ে দেবো এবং এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন জনকল্যাণ শিবির জব কার্ডের জন্য আবেদনপত্র। তো শুরু করার আগে আরেকটা জিনিস বলে রাখি, এই যে আপনি ফর্মটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু বাংলায়। এখানে আপনাকে সম্পূর্ণ বাংলায় ফিল আপ করতে হবে, ইংলিশে কিন্তু ফিল আপ করবেন না। ঠিক আছে? তো ১ম এ রয়েছে প্রতি সমষ্টি উন্নয়ন আধিকারিক। এখানে আপনার যে ব্লক নেম রয়েছে, তো সেই ব্লকের নেমটা এখানে দিতে হবে। বিষয় এখানে অলরেডি বলাই রয়েছে জব কার্ডের জন্য আবেদনপত্র। তারপরে মহাশয়, আমি অর্থাৎ যিনি আবেদনকারী তিনার নাম অর্থাৎ আধার কার্ডের যে প্রপার নাম রয়েছে, নাম সহ আপনার যেটা সারনেম টাইটেল সেটাও দেবেন। তারপরে আপনার পিতা বা স্বামীর নাম হিসাবে যে গার্ডিয়ান থাকবেন, তিনার নামটাও এখানে উল্লেখ করবেন। যদি কোনো মহিলা আবেদনকারী হয়ে থাকে, পরিবারের প্রধান, সেক্ষেত্রে ওনার স্বামীর নাম দিতে পারেন। আর যদি পরিবারের প্রধান নিজেই আবেদন করে থাকে, সেক্ষেত্রে কিন্তু পরিবারের প্রধানের যিনি পিতা ছিল, তিনার নাম কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে? তারপরে কিন্তু গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ও ভারতবর্ষের নাগরিক, আমার পরিবারে কোনো জব কার্ড নেই অথবা ছিল। এই যে এখানে দুটো বাক্য উল্লেখ করা আছে। যদি আপনার পরিবারে জব কার্ড আগে থেকে ছিল না, তাহলে নতুন আবেদন করছেন, সেক্ষেত্রে তো আপনার পরিবারে কোনো জব কার্ডই নেই টিক করবেন। আদারওয়াইজ যদি আপনার পরিবারে আগে থেকে জব কার্ড থাকে বাট ডিলিট হয়ে গেছে, আপনি নতুন করে আবার করতে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু যেইটা আপনার অ্যাপ্লিকেবল হবে সেটা আপনাকে টিক চিহ্ন মারতে হবে। এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে যেটি প্রযোজ্য নয় কেটে দিন। অর্থাৎ যদি আপনার জব কার্ডে ডিলিট হয়ে যায় তাহলে ডিলিট আ এটা টিক মারবেন, এটা কেটে দেবেন। আর যদি আপনার জব কার্ড না থাকে নতুন আবেদন করছেন, সেক্ষেত্রে জব কার্ড ডিলিট হয়ে গেছে কেটে দেবেন, এখানে টিক মারবেন। ঠিক আছে? তারপরে রয়েছে যে আমি অথবা আমরা এমজি-এনআরইজি আইন যে ২০০৫ অনুযায়ী মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে দক্ষ, অর্ধদক্ষ ও অদক্ষ শ্রমিক হিসেবে কাজের জন্য আবেদন করতে চাই। ঠিক আছে? এবারে ১০০ দিনের কাজে কি ধরনের কাজগুলো হয় সেটা আপনারা প্রত্যেকে জানেন, যিনারা আগে কাজ করেছেন অথবা ১০০ দিনের জব কার্ড আগে যাদের ছিল। তো অনুগ্রহপূর্বক আমার অথবা আমাদের আবেদনটি গ্রহণ করুন এবং আমার পরিবারের সকল তথ্য এই আবেদনের সাথে যুক্ত করা হলো। এখানে তারিখটা দিয়ে দেবেন এবং আবেদনকারীর পুরো স্বাক্ষর করতে হবে এবং পুরো নাম এবং মোবাইল নম্বরটা কিন্তু এখানে বসাতে হবে। তার সাথে যে নিম্নলিখিত ডকুমেন্টস গুলো আপনাকে এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে সেটা কিন্তু এখানে প্রধান যেটা রয়েছে ভোটার কার্ড, তারপরে রয়েছে আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের ১ম পাতার যে ছবিটা সেটা এবং জাতিগত শংসাপত্র যদি কোনো এসটি ক্যাটেগরির কোনো আবেদনকারী হয়ে থাকে বা এসসি ক্যাটেগরি হয়ে থাকে, ওবিসি এ, ওবিসি বি, যদি জেনারেল হয়ে থাকে তাদের জন্য কিছু লাগবে না। ঠিক আছে? তো এই ৪ টে ডকুমেন্টস কিন্তু আপনাকে যুক্ত করতে হবে। তারপরে ঠিক নিচের পাতায় যেটা রয়েছে যে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এখানে আবেদনকারীর নাম লিখতে হবে, আবেদনকারীর স্বামীর নাম অথবা পিতার নাম এখানে উল্লিখিত করতে হবে। পরিবারের প্রধান যিনি সদস্য রয়েছেন তার নাম উল্লেখ করতে হবে। বর্তমান ঠিকানা এখানে উল্লেখ করতে হবে অ্যাজ পার আধার কার্ড অনুযায়ী, যেখানে গ্রামের নাম থাকবে বা মৌজার নাম থাকবে, সংসদের নাম থাকবে, গ্রাম পঞ্চায়েত থাকবে, ব্লক থাকবে, জেলা থাকবে এবং পিনকোডটা থাকবে। অর্থাৎ আপনার আধার কার্ড, ভোটার কার্ডে যেই অ্যাড্রেসটা আছে প্রপার সেখানে কিন্তু এই জিনিসগুলো মেনশনস করা আছে। ঠিক আছে? তারপরে রয়েছে পরিবারের সদস্যদের তথ্য। এখানে পরিবারের সদস্যের নামগুলো লিখতে হবে। তার ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ আধার কার্ড অনুসারে লিখতে হবে। তার পুরুষ না স্ত্রী বা অন্যান্য যদি হয় সেখানে লিখতে হবে। এসসি যদি হয় তাহলে এখানে এসসি লিখবেন, এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসি, জেনারেল হলে জেনারেল লিখতে হবে। ভোটার কার্ডের পুরো নম্বর এখানে উল্লিখিত করতে হবে। আধার কার্ডের ১২ ডিজিটের যে নম্বরটা আছে সেটাও এখানে লিখতে হবে এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটাও কিন্তু এই জায়গাটাতে বসাতে হবে। তারপরে দিতে হবে ব্যাংকের তথ্য, যেখানে ব্যাংকের নাম, শাখা, আইএফএসসি কোড বা পুরো অ্যাকাউন্ট নম্বরটা এখানে দিতে হবে। এক্ষেত্রে প্রশ্ন আসতেই পারে যে এইটুকু কলামে আপনি এতগুলো যে ডিটেলস কি করে ভরবেন? শুধু আপনি অ্যাকাউন্ট নম্বরটা দেবেন, তারপরে অ্যাকাউন্ট ডিটেলস তো যে জেরক্স কপি সেটা তো আপনাকে অ্যাটাচ করতেই হবে। ঠিক আছে? এরকম করে পরিবারের সদস্যের নামগুলো কিন্তু এখানে উল্লিখিত করতে হবে। এবারে কথা হচ্ছে যাদের পরিবারে ১০ জন বেশি বা ৭-৮ জন সদস্য, সেক্ষেত্রে আপনি ২ টো ফর্ম ফিল আপ করবেন। ঠিক আছে? নিচে রয়েছে ঘোষণা, উপরে প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। যদি কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হয় তবে আইন অনুযায়ী আমার এবং আমাদের বিরুদ্ধে গৃহীত যেকোনো ব্যবস্থা মেনে নিতে আমি
বা আমরা বাধ্য থাকিব। আচ্ছা, এক্ষেত্রে কিছুই না, আপনাকে আবেদনকারী স্বাক্ষরটা দিতে হবে এবং যে সমস্ত তথ্যগুলো আপনি দেবেন সেগুলো সমস্ত সঠিক তথ্য দেবেন, কোনো ভুলভাল যাতে না হয়। কারণ ভুলভাল হয়ে গেলেই কিন্তু আপনার জব কার্ডটা বাতিল হয়ে যাওয়ার চান্সেস থাকতে পারে ভবিষ্যতে। এই রিসিপ্ট কপিটা কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকেও হতে পারে অথবা আ জেলা পরিষদ থেকেও হতে পারে, ব্লক যে ডেভেলপমেন্ট অফিস রয়েছে সেখান থেকেও হতে পারে। ঠিক আছে? এখানে শ্রী বা শ্রীমতী যিনি আবেদনকারী থাকবেন তিনার নাম উল্লেখ থাকবে এবং এর কাছ থেকে নতুন জব কার্ড ইস্যু করার জন্য আবেদনপত্রে ফর্মে প্রদত্ত তথ্যাদি যাচাই বাতিলকে গ্রহণ করা হলো এবং সিল সহ কর্মচারী স্বাক্ষর। যিনি আধিকারিক থাকবেন তিনার সিল সহ কিন্তু স্বাক্ষর একটা থাকবে এবং এই রিসিপ্ট কপিটা আপনার কাছে রাখতে হবে, যেটা কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে টাকা পাওয়ার ক্ষেত্রে বা কাজের ইমপ্লিমেন্টেশন এর ক্ষেত্রে। আর এই যে আধার কনসেন্ট ফর্মটা এটা কিন্তু বাংলায়ও আছে। এই বাংলাটাও আপনি চাইলে করতে পারেন। ঠিক আছে? এখানে আধার সংক্রান্ত সম্মতিপত্র। সেম ভাবে আপনি আপনার আবেদনকারীর নামটা লিখতে হবে, তারপর জব কার্ড নম্বর, আধারের নম্বর, তারপরে টিপসই অথবা স্বাক্ষর। ঠিক আছে? তো এই রইল কিন্তু জব কার্ডের যে নতুন আবেদনপত্র সেটার পুরো ডিটেইল ডিসকাশন এবং এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটা আমি ডেসক্রিপশনে অলরেডি দিয়ে রেখেছি। সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে কিন্তু আপনি এই ফর্মটা ফিল আপ করে আপনার সংশ্লিষ্ট দপ্তরে জমা করতে পারেন। তারপরে আপনার যদি আবেদনপত্র গ্রহণ হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে নতুনভাবে জব কার্ড দেওয়া হবে এবং তারপরে আপনি যখন ১২৫ দিনের কাজটা শুরু হবে তখন কাজ করতে পারবেন। তার বিনিময়ে কিন্তু আপনি যে ডিবিটির মাধ্যমে টাকাটা থাকবে সেই টাকাটা আপনি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন। কারণ এখানে ব্যাংকের অ্যাকাউন্টে যে তথ্যটা দেবেন, যেই ব্যাংকে কেওয়াইসি সম্পূর্ণ কমপ্লিট রয়েছে সেই ব্যাংকের অ্যাকাউন্টটাই কিন্তু দেবেন। অনেকের ক্ষেত্রে ২-৩ টে অ্যাকাউন্ট থাকতেই পারে। বাট যে ব্যাংকটাতে কেওয়াইসি সম্পূর্ণ সঠিক রয়েছে, সম্পূর্ণ আপডেটেড রয়েছে, যেই ব্যাংকে আপনার ট্রানজাকশন হয় সেই ব্যাংকের অ্যাকাউন্টটাই কিন্তু দেবেন। তাহলে টাকা যখন ঢুকবে তখন আর আপনাকে সমস্যায় পড়তে হবে না। ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। যদি ইন কেস কোনো ডাউটস থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন।